বোধসারের কিছু কথা, যে রাজযোগ, রাজযোগে ভূমিকা ভেদ ভাস্কর এখানে বলছে যে এই বোধসার গ্রন্থ অগাধ, অর্থাৎ গভীর, এবং অনুভব ছাড়া এর অর্থ দুরবগাহ, মানে অবগাহন করতে পারবে না, এতে তুমি নাপতে পারবে না। এই গ্রন্থের ভূমিকা ভেদ প্রবন্ধ থেকে আরম্ভ করে গ্রন্থের শেষ পর্যন্ত রাজযোগ ব্যাপারটা, এটাই প্রধানত বলা হচ্ছে। এই রাজযোগ নাম হওয়ার কারণ কি? এই কারণে যে নৃপগণ মানে রাজা, নৃপতি, রাজা রাজ, তাদের নৃপগণ স্বস্থানে অবস্থিত থাকিয়াও এই যোগের সাধনা করিতে পারে। মানে সে রাজার রাজপদ ত্যাগ না করেও সেখানে থেকেই সে এই চর্চা করতে পারে, এই যোগ সাধনা করতে পারে। এবং এটা যোগ কেন? জীব ও ব্রহ্ম যে এক, এটা এটার লক্ষ্য। আজকে তো এখানে বলছে চতুর্দশ ভূমিকার পরস্পর পার্থক্য, এটা বিশেষভাবে বলা হয়েছে, তাই ভূমিকা ভেদ ভাস্কর। মানে প্রথম বুঝতে হবে যে জীব ও ব্রহ্ম এসব শব্দ বলা হলো, প্রথমত আজকের এই চর্চাটা একটু একটু গভীর। কেন? কারণ এই জীব শব্দ উচ্চারণ করলাম, জীবকে বলছে তুমি জীব, ব্রহ্মকে বলছে, ব্রহ্মকে বলছে যেখান থেকে তোমার উৎপত্তি হয়েছে সেখানে, সেটাই জীব। যেমন সাগরের থেকে বলছে মেঘের জন্ম হলো, জলের বৃষ্টি এসে পড়লো আমাদের মাথার উপর টুপ করে, বলছে সেই সাগর থেকেই সেই জল এসেছে। ঠিক তেমনি ওইভাবে করে বোঝানোর জন্য বলা হচ্ছে ব্রহ্ম কি, যিনি সর্ব অধিষ্ঠানভূত, সেই চৈতন্য, সেই হচ্ছে ব্রহ্ম। সবকিছুর যে অধিষ্ঠান, সেই অধিষ্ঠান যে, সেই ব্রহ্ম, যে চেতনা, যে চৈতন্য স্বরূপ, তাকে ব্রহ্ম বলা হচ্ছে। চেতনা দিয়ে বোঝানো হচ্ছে তাকে। কিন্তু ব্রহ্মের স্বরূপ কেমন? ব্রহ্মের স্বরূপ বলছে সৎ, চিত, আনন্দ। এইভাবে করে তাকে বোঝানো হচ্ছে যে তার স্বরূপ লক্ষণ, তার তিনি আসলে ঠিক তিনি কেমন, সৎ স্বরূপ, তিনি অস্তিত্ব। যে আমাদের অস্তিত্বটা কেমন? আমাদের অস্তিত্বটা কিন্তু আমাদের, মনে করা যাক আমাদের অস্তিত্ব হচ্ছে লোকবল, লোকে আমাকে খুব ভালোভাবে। আজকে যদি আমার একটু দুর্নাম হয়ে যায়, অমনি কিন্তু আমার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে বলে ভেবে আমরা হাহাকার করতে থাকি। এবার মানুষে কি বলবে, এবার কি হবে। বলছে এটা কি? এটা হচ্ছে আমাদের ধারণাটা মানুষের উপর দাঁড়িয়ে আছে। এটা তোমার অস্তিত্ব নয়, আসল অস্তিত্ব নয়, এটা আমাদের নকল অস্তিত্ব। আচ্ছা, আসল অস্তিত্বটা কি? বলছে ব্রহ্মই তোমার অস্তিত্ব, ওই ব্রহ্মের অস্তিত্বই তোমার অস্তিত্ববান মনে হচ্ছে। সেই আসল যে সৎ, সেটার কথা বলছে। চিত বলতে সেই চেতনা, যে জ্ঞান অংশ, যেখানে জানতে পারা যাচ্ছে জ্ঞান, এবং শেষে এই যে জানার পরে যে একটা আনন্দ বোধ হয়, যে একটা ভেতরে একটা সুখানুভূতি, আনন্দের অনুভূতি হয়, এটা নিয়ে হচ্ছে ব্রহ্মের স্বরূপ। তো ব্রহ্ম জীব, এটা দুটো যে আলাদা নয়। এই যে আমি নিজেদেরকে দিনহীন বলে ভাবি, আমরা সারাটা জীবন কিভাবে কাটায়, দুর্বল হিসেবে কাটায় মানুষ। বলছে না, তুমি দুর্বল নও, তুমি দিনহীন নও। এই যে নিজের আসল স্বস্বরূপের কথা যখন বলা হচ্ছে এবং তার সঙ্গে পরিচয় করে দেওয়া হচ্ছে শাস্ত্র, সেই শাস্ত্রই এই শাস্ত্র। এখানে এগুলি নিয়ে চর্চা হচ্ছে। যাই হোক, মূল কথায় ফিরে আসি, যেগুলি আজকে একটু জানবার জন্য আমরা কি পড়বো। বলছে অজ্ঞান ভূমিকা। আমরা যেমন অনেকে শুনেছি এখানে,
যে কি শুনেছি যে জ্ঞানের সপ্ত ভূমিকা, এটা আমরা জানি যে অজ্ঞানের 7টা ভূমিকা রয়েছে। কিরকম? চতুর্দশ ভুবন শুনেছিলেন না? অনেকটা ঠিক তেমনই, ঠিক তা নয়, অনেকটা ঠিক তেমনই হচ্ছে অজ্ঞান ভূমিকা সপ্ত সপ্তৈব জ্ঞান ভূমিকা। অজ্ঞানের 7টা ভূমিকা, জ্ঞানেরও 7টা ভূমিকা। কি বলছে? বীজ জাগ্রত, জাগ্রত মহাজাগ্রত, জাগ্রত স্বপ্ন, স্বপ্ন স্বপ্ন জাগ্রত, আর সুষুপ্ত। এই 7 রকম মোহ, অজ্ঞান, 7 স্টেজেস, মানে 7টা স্টেজ অজ্ঞানের। এদের বিশেষ বিবরণ কি? বিশেষ বিবরণ করছে কিরকম ভাবে? কুশুলে, মানে ধান রাখে যেখানে, মাড়াই যেটা বলছে, কুশুলে বীজ সংরক্ষিত থাকে, ধান সংরক্ষণ করা থাকে। যেমন সেই বীজে শাখা পুষ্পাদি সমন্বিত সমগ্র বৃক্ষ বিদ্যমান, সেইরূপ মায়া দ্বারা বিচিত্রকৃত ব্রহ্মে এই জগৎ প্রকটতা প্রাপ্ত না করে, না হয় অবস্থান করে। সেই মায়া সবল ব্রহ্মই জাগ্রত নামক বীজ স্বরূপ। এই যে 7টা ভূমিকা, 7টা বীজ বলুন, বীজ জাগ্রত হচ্ছে এই বীজ জাগ্রত। কি ব্যাপারটা কি? জাগ্রত মানে আমাদের জেগে থাকাই বুঝি। এখানে কিভাবে বোঝালো? বোঝালো এইভাবে যে, মনে করা যাক একটা বট গাছের বীজ তোমার সামনে আমি দেখাচ্ছি, দেখিয়ে বলছি এই দেখো, এখানে এটাই বট গাছ। এটা বট গাছ কোথায় তুমি জিজ্ঞেস করবে, কেন? এটা একটা ছোট্ট বীজ, এটার মধ্যে সেই বট কোথায়? বট, বিশাল বট বৃক্ষ কোথায় রয়েছে? বট বিশাল থাকবে, বটের বটের বিরাট বড় বড় শাখা প্রশাখা ডালগুলি থাকবে গাছেটা, সেই শাখার থেকে বটের ঝুড়ি নামে ওগুলি থাকবে। বট গাছে অনেক পাখি টাখি অনেক আশ্রয় নেবে, অনেক প্রাণী আশ্রয় নেবে। কোথায়? ওগুলি কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক তেমনি হচ্ছে, ওটা কিছু সময় যেমন, ঠিক সে বীজের মধ্যে কিন্তু, বীজ একটা যে বট গাছের বীজ, বীজের মধ্যে কিন্তু বিশাল বৃক্ষটা লুকিয়ে থাকে, সুপ্ত হয়ে থাকে। সেই ঠিক সেভাবে হচ্ছে এই যে বিচিত্রকৃত ব্রহ্ম হচ্ছে, এই ব্রহ্মের মধ্যেই সেই মায়া দ্বারা সেটা কি, এই জগৎ প্রকট অবস্থা প্রাপ্ত না হয়, সেটা স্থির হয়ে সুপ্ত হয়ে থাকে। এই 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 যাকে বলা, যেখানে সে তিনি রয়েছেন, যে প্রকটিত হননি, প্রকাশিত হননি, এটাকেই বলছে এই জাগ্রত বীজ। এটাকেই মুনিরা বীজ জাগ্রত নাম দিয়েছে। সবাই ঘুমান, রোজ ঘুমোতে যান। আমি যদি বলি যে ঘুমানোর সময় একটু নিজের দিকে মনে দিয়ে তাকাবেন, তাকিয়ে একটু চেষ্টা করবেন যে যে ঘুমোচ্ছেন, কোথায় ঘুমোচ্ছেন, একটু ভাববার চেষ্টা করি কোন জায়গায় ঘুমোই। না আমি আমার ফ্ল্যাটে ঘুমাই, না আমি আমার খাটে ঘুমাই, না আমি আমার বিভিন্ন জায়গায় আমরা বলবো, কিন্তু সত্যি কি তাই? আমরা ঘুমোইটা কোথায়? মানুষ ঘুমানোর সময় কোথায় যায়? তুমি কোথায় যাও? কোথায় গিয়ে রীতিমতো কোথায় গিয়ে ঘুমোচ্ছ? ওই ঘুমের দিকে একটু ভালো করে তাকাতে হবে। বেশিরভাগ মানুষ, এই যে আমরা বেদান্ত চর্চা করি, বেশিরভাগ মানুষ কিন্তু আমি কথা বলে দেখেছি, তারা ঘুমের মধ্যে, আমরা বলি না যে ইংরেজিতে আজকাল চল হয়েছে কিরকম, সুইট ড্রিমস, স্বপ্ন। কারণ ওই সাহিত্যে যেমন ওদের যেমন মানে জীবনের স্বপ্ন অবস্থায় ওরা জানে, কিন্তু স্বপ্নের থেকেও যে একটা তীব্র অবস্থা রয়েছে, গভীর ঘুম, যেখানে নিদ্রা এত গভীর হয়ে যায় স্বপ্ন পর্যন্ত দেখে না, সেই গভীর ঘুম, সুষুপ্তি অবস্থা, সেটা নিয়ে কিন্তু কেউ অ্যাওয়্যার না, সেটা নিয়ে কিন্তু কারোর জ্ঞান নেই। কেন জ্ঞান নেই? সেইভাবে ঘুমের ওই ব্যাপারটা কারোর মধ্যে সেভাবে এত ছটফট করছে, সবাই এত ছটফট করছে, জানছেই না। শিশু অবস্থায় কিন্তু স্বপ্নও দেখে, ওই গভীর ঘুমে আচ্ছন্ন হওয়া করতে করতে। কিন্তু আস্তে 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 যত জগতের বিষয়ের মধ্যে গিয়ে আমরা ঢুকে পড়ি, তখন এই জিনিসগুলো বুঝে উঠতে পারি না। কিন্তু মনের দিকে তাকাতে হবে, তাকিয়ে দেখতে হবে নিদ্রাটা ঠিক কিভাবে আসে। যখন আমাদের ভাষায়, বাংলা ভাষায় আমরা বলি তন্দ্রা বলে একটা ব্যাপার আছে। তন্দ্রাটা কেমন? তন্দ্রার অবস্থাটা কিন্তু না স্বপ্ন অবস্থা, না ঘুম, না জেগে থাকা,
না স্বপ্ন না জাগ্রত, একটা অদ্ভুত মাঝামাঝি অবস্থা। ঠিক তেমনি হচ্ছে ওই যে তন্দ্রাবস্থাকে মানে যখন বর্ণনা করা হয়েছে, তার মানে নিশ্চয়ই এটাকে কিন্তু প্রত্যক্ষভাবে আমরা জানতে পারি, আমাদের এই মন দিয়ে আমরা কিন্তু সেটাকে গ্রহণ করতে পারি। এটাকে যদি আমরা ভালো মতো তাকাই, তখন আমরা দেখব যে নিদ্রার গভীরে আরো কি কি ঘটনা ঘটে চলেছে, সেটার সঙ্গে কিন্তু আমরা পরিচিত হতে পারবো। এইগুলি পড়ার উদ্দেশ্য তাই। গভীরে যদি তাকাই, যেখানে সুষুপ্তির গভীরে কি হয়, সুষুপ্তির গভীরে এই যে জগৎটাকে নিচুকটি করে বসে থাকা হয়, অপ্রকট, প্রকটিত হয়, প্রকাশিত হয়। একটা ঘটনা বলি। একবার ভগবান তখন ওই 56B রেল কোয়ার্টারে থাকতেন, রেলে কাজ করতেন, তার অনেক আগের কথা। তখন তিনি, তার জীবনটা খুব সুন্দর ছিল, যত যাই কিছু হোক, তিনি কিন্তু একটা সুন্দর ছন্দময় জীবন যাপন করতেন। ভোরবেলা উঠে তিনি হাঁটতে বেরোতেন। তো আমি যেতাম মাঝে মধ্যে, মানে প্রায় রোজই যেতাম ভগবানের সঙ্গে হাঁটতে, যেতাম রোজই, অলমোস্ট যেতাম। সেই সকালবেলা পৌঁছে যেতাম ভগবানের কাছে। তো তারপর আমি আর ভগবান হাঁটতে বেরোতাম। তো একদিন হাঁটতে হাঁটতে আহ, শুক্রবার দিন, আছে শুক্রবার, বলছি শুক্রবার দিন একটা জায়গায় হাট বসতো, সাপ্তাহিক হাট বসতো। সেখানে সেই বাজারে সেই বিশাল জায়গায় অনেক লোক আসতো চারিদিক থেকে, যারা ব্যাপারী যারা আসতো, ওরা এসে জিনিসপত্র পুটলি বেঁধে নিয়ে আসতো। একটা গোল বড় পুটলি থাকতো, সেটা নিয়ে আসতো, নিয়ে এসে রাখতো। তা আমরা সকাল সকাল যেতাম হাঁটতে। তো হাঁটছি একদম খুব ভোরে, তখন তোর ফাঁকা থাকে, একটু দেরি হলেই ভিড়, তখন ভিড় বাড়তে থাকে। যখন গেছি সেই ভোরে, তখন আহ, সবে ব্যাপারীরা আসা শুরু হয়েছে, এসে পুটলিটা রাখছে। তো ভগবান আমাকে দেখাচ্ছে, এই দেখ দেখ। আমি তাকিয়ে আছি, কি হচ্ছে, এই দেখ পুটলিটা দেখছিস, এই পুটলি বাঁধা হচ্ছে। দিনের শেষে কি হয়, আমরা এই সব কিছু, এই যে জগৎ সংসার, সেটাকে একটা গুটিয়ে নিয়ে একটা পুটলি বেঁধে আচ্ছন্ন হয়ে পড়ি। মানে দেখুন, ওই সেই সকালবেলা যখন পুটলিটা বাঁধলো, সেই পুটলি বাঁধন আস্তে আস্তে খুলে সে কিন্তু সাজাবে চারিদিকে, নানা খেলনা নানা কিছু সে সাজাবে, অনেক কিছু সে সাজাবে, জিনিসপত্র ভরা জিনিসপত্র। ঠিক তেমনি এক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে, তখন এই সংসারটাই পুটলি বাঁধা থাকে, অপ্রকাশিত, প্রকাশিত হয়। তারপর আস্তে আস্তে যেই জাগ্রত অবস্থায় ছড়িয়ে বসি আমরা, এটা ভালো, এটা মন্দ, এটা দুঃখ, এখানে কষ্ট, গভীর ঘুমে কিন্তু কিছুই থাকে না। ঠিক তেমনি বলছে, এইভাবে এই বীজ, বীজ জাগ্রত। কোথাও কোথাও অন্য কোনো গ্রন্থে এটাকেই বলছে সংসার প্রথম অবস্থা, সংসারের প্রথম অবস্থার নাম এই বীজ জাগ্রত। কোথাও বা এটাকে মহামোহ নাম দিয়েছে। কেমন মোহ? ভয়ঙ্কর মোহ, একদম মোহ, এটার মধ্যে আচ্ছন্ন হয়ে আছে, নেশাগ্রস্ত হচ্ছে, এটাকেই অজ্ঞান বলে। তবে এটা জ্ঞান বিরোধী ভাব পদার্থ, অভাব নয়। কিন্তু জ্ঞানের অভাব বলছে না, জ্ঞানের প্রকাশ হচ্ছে জ্ঞান বিরোধী ভাব বলছে, কিন্তু জ্ঞানের অভাব হচ্ছে, জ্ঞান নাই হয়েছে, বিনাশপ্রাপ্ত জ্ঞান তা নয়। কিন্তু জ্ঞানের বিরোধী বলে একে অজ্ঞান বলে এইভাবে করে বর্ণনা করছে এখানে। যে যে নঞ্চিয়া বা অবিরোধবাচী, যেহেতু অজ্ঞানকে অজ্ঞান বলে বুঝতে পারলে বিনষ্ট হয় অজ্ঞান, জ্ঞানের আগে অ শব্দটা যুক্ত করেছে, অজ্ঞান। তাই বলছে, বলছে এটা যে অজ্ঞান, এটা যে জ্ঞান নয়, যেই মুহূর্তে আমি এটা বুঝতে পারবো, অমনি কিন্তু এই অজ্ঞানটা বিনষ্ট হয়। মানে এক কথায়, যেই মাত্র জানবো যেটা, এটা জ্ঞান নয়, অমনি আমি সেই আত্মবস্তুতে গিয়ে উপনীত হব, পৌঁছবো। এই আত্মজ্ঞানের কথা বলা। সে কুশুলের কথা বলছিল, যেখানে বীজ সংরক্ষণ করা হয়। তো কুশুলে বলছে, কুশুলে সংস্থিত বীজম ক্ষেত্রে নিক্ষিপতে ইয়াদা, কিরকম, কুশুলে
সংরক্ষিত বীজকে যখন ক্ষেত্রে বপন করা হয় তখন তা অঙ্কুরোৎপাদনে উন্মুখ হয়, সেটাকে জাগ্রত বলে। সাংখ্য শাস্ত্রকারগণ এটাকেই মহৎ তত্ত্ব বলে বলেছে। তাহলে বুঝতে হবে, একটা হলো পুটলি বাঁধা রয়েছে অপ্রকট অবস্থা, আর এখানে কি বলছে, প্রকট হয়েছে সেটা বলেনি, কিন্তু উন্মুখ হয়েছে, প্রকটের জন্য রেডি হয়েছে, এবার প্রকট হবে। ঘুম ভাঙেনি, স্বপ্ন দেখা আরম্ভ হয়নি, কিন্তু স্বপ্ন দেখবার জন্য এই তৈরি হচ্ছে। স্বপ্ন শুরু হয়নি, কিন্তু স্বপ্ন দেখবার জন্য উন্মুখ অবস্থা হচ্ছে, এইবার স্বপ্ন হবে। হ্যাঁ, যেমন গাছ লাগিয়েছি, গাছে ফল হচ্ছে না, এই একটা ফুলের কলির মতো দেখা যাচ্ছে, যেন এই দেখা উন্মুখ হচ্ছে, মানে এবার কলি ফর্মেশন হবে, কলি হলো, কলির মধ্যে ফুলটা রয়েছে, কলিটা ধীরে ধীরে বড় হচ্ছে, মানে ফুলে ফেপে বড় হচ্ছে, এবার উন্মুখ হয়ে ফুটবে, ধীরে ধীরে সময় লাগবে, তারপরে গিয়ে ধীরে 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 ফল হবে। এইভাবেই বলছে, সেই কুশুলে সংরক্ষিত বীজকে যখন ক্ষেত্রের মধ্যে আমরা বপন করি, এটা কঠিন কঠিন কথা বলছি, আমরা যে জায়গায় থাকি সংসারে, সেই জায়গা থেকে এই কথাগুলি শুনে রাখা ভালো, কিছু একটা সংস্কার স্থাপন করে দিতে হয়। কিন্তু এর তাৎপর্য কি হয়েছে, এটা কিন্তু বুঝতে গেলে আমাদেরকে স্থির চিত্ত হতে হবে, একাগ্র চিত্ত হতে হবে, যে চিত্তে ধেয় বস্তু ছাড়া অন্য কিছু থাকবে না। ধেয় বস্তুর থেকে যদি মন অন্য কোথাও চলে যায়, তাহলে কিন্তু এই যে আমাদের দেহ বস্তু কি, দেহ বস্তু বলছে, এই যে আলোচনা হচ্ছে, এই কার বিষয়ে আলোচনা হচ্ছে, অজ্ঞানের সপ্ত ভূমিকা, জ্ঞানের সপ্ত ভূমিকা বলে বিভিন্ন কথা বলেছে, এগুলি কথা বোঝাতে হচ্ছে। এই ব্যাপারটা ধারণায় আনতে গেলে আমাদেরকে কিন্তু শান্ত হতে হবে, স্থির হতে হবে, তবে এই জিনিসটাকে ধীরে ধীরে আমাদের হৃদয়ে আমরা ধারণ করতে পারবো। বলছে, ঈক্ষণম চেতি বেদান্তই সামান্যং কৃতিস্তথা আনন্দময় কোশস্য তৎ সাক্ষী ঈশ্বর স্মৃতঃ। বলছে উপনিষদ বচন সমূহে এটা এটা এই যে আগের কথাটা বললাম, এটা ঈক্ষণ নামে বলা হয়েছে, যেটা সামান্য অহংকার, জেনারেল সামান্য অহংকার নামে, আর আনন্দময় কোষ নামে নিরূপিত করে বলা হয়েছে। কিন্তু ঈশ্বরই সেই অবস্থার সাক্ষী, সাক্ষী মানে সাক্ষাৎ প্রকাশক, এটাকে বলা হয়েছে। এগুলি ঐতর উপনিষদ, ছান্দোগ্য, বিভিন্ন উপনিষদ এগুলি বলে, বৃহদারণ্যক উপনিষদ এগুলিতে বলা হয়েছে। তারপর বলছে কি, বিশেষাঙ্কৃতি, বলছে সূক্ষ্ম অঙ্কুর যেমন জব ইত্যাদি বীজের পরিচয়ের কারণ হয়, বলছে সূক্ষ্ম অঙ্কুর উদ্গম হচ্ছে, অঙ্কুর যে উদ্গম হচ্ছে, হ্যাঁ, অঙ্কুরটা যেমন এটা কি বীজ সেটার পরিচয় হয়, অর্থাৎ এটা দিয়ে যেমন এটা জব বা এটা গম, এরকম ভেদ, কোনটা কোন বীজটা জব, কোন বীজটা গম, এই ভেদটাকে জানা যায়। ঠিক সেই রকম বলছে বিশেষ অহংকার জীবকে, মানে আমাদের ব্যক্তিকে, জীবকে কি করে, আমি সুখী বা আমি দুঃখী, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি শূদ্র, এইভাবে ইত্যাদি রূপে পরিচয় দেয়, পরিচিত করে, এবং সেইভাবেই ব্যবহার নির্বাহ হয়, সেভাবে আমরা ব্যবহার করি। অঙ্কুর যেটা যেমন হয়, সেটা দিয়ে বীজগুলির পরিচয় পাচ্ছে, এটা গম না এটা জব, ঠিক তেমনি বিশেষ অহংকার, অহংকার মধ্যে বিশেষ, মানে যে সামান্য অহংকারের আগে কথা বলা হয়েছে, বিশেষ অহংকারের কথা বলা হবে। যারা বিবেকী, যাদের শুদ্ধ চিত্ত সম্পন্ন, যারা বিবেকবান, বিবেকবান মানে কি, যারা বিবেকবান
তারা স্পষ্টত এই কথাগুলি শুনবার পরে তাদের মনের মধ্যে কিন্তু কোনো প্রশ্ন আসবে না, এটা কি, প্রশ্ন আসবে না। বিবেকহীন তাদের মধ্যে এই গুণটা উৎপন্ন হয়েছে যে কোনটা সৎ বস্তু, কোনটা অসৎ বস্তু, কোনটা আত্ম বস্তু, কোনটা অনাত্ম বস্তু, কোনটা হেয়, কোনটা উপাদেয়, কোনটা ত্যায্য, কোনটা গ্রাহ্য, কোনটা চেতনা, কোনটা জড়। এই জিনিসটা তাদের মধ্যে স্পষ্টত এসে গেছে, এই বিবেক জাগ্রত হয়েছে তাদের কাছে। এই জিনিসটাকে চট করে ধরা পড়ে, সামান্য অহংকার, বিশেষ অহংকার। তো বিবেকীগণ এটাকে বলছে কি, মহাজাগ্রত নাম দিয়েছে। মহাজাগ্রত মানে আমি সুখী, আমি দুঃখী, এরকম ভাবনা তাদের মনের মধ্যে উৎপন্ন হচ্ছিল। এটাই কিন্তু আবার ব্যষ্টি জীবের, ব্যষ্টি জীব মানে, ব্যষ্টি মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল, একক। যেমন তুমি, আমরা যখন নিজেদের পরিচয় দিই, আমি আমি নিজের পরিচয় দিই, আমরা আমরা বলছি, আমরা মানে আমরা সমষ্টির কথা বোঝাচ্ছি। কিন্তু আবার এই আমরাদের মধ্যে যেমন জঙ্গল বলে কিন্তু কিছু হয় না, সমাজ বলে কিন্তু কিছু জিনিসের অবস্থান নেই, কিছু ব্যক্তির সমষ্টি, এটা হলো সমাজ। এই ব্যক্তি, ব্যক্তি একটা যাকে বলা হচ্ছে, সেই তাকে ব্যষ্টি, আর সবাইকে নিয়ে সেটা হচ্ছে সমষ্টি। তো এই ব্যষ্টি জীবের জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই অবস্থাত্রয়ে জাগ্রত অবস্থা, এই ব্যবহারিক নামে, এটাই মুনিদের কাছে পরিচিত, যেটার কথা বলা হলো। জীবের এই তিন অবস্থাতেই অজ্ঞানের সঙ্গে ব্যবহার তুল্য রূপ বলে তারা এই তিন অবস্থার একই নামান্তর জাগ্রত অবস্থা কল্পনা করে থাকেন। তিনটাকেই সবাই জাগ্রত অবস্থা বলে বলতে, কেন? যেহেতু তারা একই নামান্তর। একটু মানে জিনিস প্রকাশিত হলো, আমরা কিভাবে দেখি, ঝট সিনেমা হলে যাও, সিনেমা সিনেমা ইভেন সিনেমার কথা ভুলে যাও, এই যে এই মুহূর্তে আমার যে ছবিটা দেখা যাচ্ছে, এই যে আমার যে শরীর ছবিটা মোবাইলের স্ক্রিনে কিংবা কম্পিউটার স্ক্রিন কিংবা অন্য কোথাও দেখা যাচ্ছে, এটা মাথা নাড়াচ্ছে, কিন্তু মাথাকে সত্যি নাড়ছে না। প্রত্যেক মুহূর্তে হচ্ছে, প্রত্যেক সেকেন্ডের মধ্যে 24 থেকে 28টা ফ্রেম চেঞ্জ হচ্ছে, 24 থেকে 28টা ফটো আসছে। প্রত্যেকটা ফটো মানে স্টিল ফটোগ্রাফ, স্থির চিত্র, একটার থেকে আলাদা, একটা থেকে একটা আলাদা। যেহেতু পর 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 সেগুলি এখানে প্রজেক্ট করা হচ্ছে, তাই মনে হচ্ছে সত্যি এই মাথা নাড়াচ্ছে, কিন্তু আদবে এই মাথা নাড়ানোর পিছনে 1 সেকেন্ডের মধ্যে সেই 26টা 28টা কিন্তু ফটো চলছে, প্রত্যেকটাই স্টিল ফটো, স্থির ফটো, স্থির চিত্র। তো এখানেও ঠিক তেমনি বলছে, আমাদের জীবনও মানে চট করে এত কিছু ঘটনা হয়ে যায়, মানে এই যে ঘুমের থেকে উঠলাম, ফট করে এত কিছু হয়ে গেল, কোনোটাই ধরা পড়ে না, যেহেতু আমি স্থির নই। যারা এই কম্পিউটারের মধ্যে 24টা কিংবা 28টা ফ্রেম যাচ্ছে বলে জানে, তারা মেশিন দিয়ে সেটাকে আবিষ্কার করেছে, স্টিল দাঁড় করে দিতে পারে, সেখানে করতেই তো পারে। শুনতে শুনতে আমি যদি স্ক্রিনের মাঝখানে টাচ করে পজ করে দিই, তাহলে সেই মুহূর্তে যে অবস্থানে মুখটা হয়ে আছে সেখানে দাঁড়িয়ে থাকবে, মানে সেই ফটোগ্রাফে আমি দাঁড়িয়ে পড়লাম। ঠিক সেভাবে তুমি যদি কোনো যোগ, কোনো রকম ধ্যান, কোনো রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে ঘুমের থেকে জাগ্রত অবস্থায় প্রসেসের মধ্যে দিয়ে তুমি কোথাও গিয়ে দাঁড়িয়ে পড়তে পারো, তাহলে কিন্তু তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে যে ভিতরে অনেক ঘটনা হয়ে চলেছে, কিন্তু যেহেতু একটা মানে প্রবাহের মধ্যে চলছে, আমাদের কাছে চট করে এটা ধরা পড়ছে না, এবং এই সব কিছুকে একবারে জাগ্রত অবস্থা হিসেবে বলছে। যখন জীব জাগ্রত থেকেই মানস সংসার রচনা করে, যা সর্বজন প্রসিদ্ধ এবং যা জাগ্রত জীবের স্বপ্ন দর্শন সদৃশ, তাকে জাগ্রত স্বপ্ন বলে। এটা চতুর্থ অবস্থা, ফোর্থ স্টেজ। মানে মুঙ্গেরি লালকে হাসিন স্যার, যা জানি তা জানে, বলছে কি, জেগে থেকেই যেন স্বপ্ন দেখছে।
জীব যখন জেগে থেকেই মনে মনে নানা রকম কল্পনা করছে, বলছে এটা সর্বজন প্রসিদ্ধ, সবাই জানে। এবং যা জাগ্রত জীবের স্বপ্নে, যে জেগে আছে, জেগে থাকা অবস্থায় স্বপ্নের মতো, যে এটাকে জাগ্রত স্বপ্ন বলে। এই চতুর্থ অবস্থা, এটা হলো মোহ, মানে এটা মোহরই একটা অবস্থা বিশেষ। তারপর কি বলছে, সকলেই যে স্বপ্ন অনুভব করে, যেটা সবাই স্বপ্ন বলে অনুভব করে, সেটাও এখানে স্বপ্ন হিসাবেই বলা হয়। এটা পঞ্চম অবস্থা। জীবের জাগ্রত অবস্থা উপস্থিত হলেও স্বপ্নদৃষ্ট পদার্থের অনুভবজনিত সংস্কার বসিত সেই স্বপ্নদৃষ্ট পদার্থের যে প্রত্যক্ষের মতো উপলব্ধি, তাকে স্বপ্ন জাগ্রত বলে। স্বপ্ন এমন স্বপ্ন দেখেছে যে স্বপ্নের ব্যাপারটা একদম বাস্তব, এইভাবে করে একদম সত্য বলে মনে হচ্ছে। এই যে মনে হচ্ছে, এই মনে হওয়াটা কেন হচ্ছে, সংস্কার বশত সেই স্বপ্নে যেটা দেখেছি সেটা এই রকম দেখার মতো মনে হচ্ছে। স্বপ্নে দেখেছি কিন্তু যেন এই চোখ মেলে দেখার মতোই মনে হচ্ছে, তাকেই বলছে স্বপ্ন জাগ্রত বলে। এই ষষ্ঠ অবস্থা বলছে। এবং শেষ কি বলছে, এইগুলি কোন রকম দৃশ্য নাই। এই পূর্বোক্ত এর আগে 6 রকম যত রকম অবস্থা বর্ণনা করা, এর একটা অবস্থা যদি না থাকে, তখনও অবশিষ্ট এক ধরনের অবস্থা হয়, যেখানে ঘোর আচ্ছন্ন অবস্থা। এই হচ্ছে সুষুপ্তি। এই প্রত্যেকটাই এই মহামোহের বিভিন্ন অবস্থা, এই অজ্ঞানের সপ্ত ভূমিকা। এটা হলো অজ্ঞানের কথা। এখন বলছে জ্ঞানের কথা। জ্ঞানেরও সপ্ত ভূমিকা রয়েছে। কি রয়েছে বলছে, প্রথম রয়েছে জিজ্ঞাসা, দ্বিতীয় রয়েছে বিচারাখ্যা মানে বিচার, তৃতীয় তনু মনসা, চতুর্থ সত্তাপত্তি, তারপর বলছে পঞ্চম কি অসংশক্তি, মানে তারপর বলছে 6 নম্বর বলছে পদার্থ অভাবানি, 7 নম্বর হচ্ছে তুরিয়া। এই জ্ঞানের 7টা ভূমিকা। তো এখানে আমরা অজ্ঞানের এই কথাগুলি শুনলাম। এই কথাগুলি কেন বলা হলো, অজ্ঞানের কথাগুলি আগে কেন আলোচনা করা হলো একটু বললাম, কিন্তু এই অজ্ঞানের আলোচনা এইখানে এই আধা ঘন্টার পরিসরে করা কঠিন। কেন, তবু আলোচনা কেন করা হলো? জ্ঞানের কথা বলতে অজ্ঞানের কথা বলা হচ্ছে না। জ্ঞানের কথা তো আমরা আলোচনা করবো, যেমাত্র কথা বলা হচ্ছে সেটা তো অজ্ঞানের মধ্যেই তো বলা হচ্ছে, সেই অজ্ঞানের কথাই বলা হচ্ছে। এই মহামোহর এই যখন কথাগুলি আলোচনা করা হচ্ছে, তখন আমাদের বুদ্ধি কিন্তু সবসময় উদ্গ্রীব হয়ে যাচ্ছে জানবার জন্য, যে এই ব্যাপারটা ঠিক কি, ব্যাপারটা ঠিক কি বুঝবার জন্য চেষ্টা করছে। যাদের মধ্যে শ্রদ্ধা ভক্তি প্রবল, তারা কিন্তু কখনো পিছুপা হবে না জানবার জন্য, কিন্তু উল্টো পাল্টা প্রশ্নও করবে না। ভগবান যখন অনেক ভাবের মধ্যে নানা কথা বলতেন, আমাদের মধ্যে আমি দেখেছি বেশিরভাগই, সবাই প্রায় সেই সময় ভগবান পাল্টে কিন্তু কিছু বলতেন না। ভগবান হয়তো ভাবের মধ্যে একটা কথা বলে দিলেন, ওই মুহূর্তে আমি বুঝলাম না, আমি চুপ করে বসে আছি, ভগবান তাকিয়ে বলছি বুঝলি, কিন্তু আমি কিছু বললাম না হয়তো, কিন্তু আমি চুপ করে বসে থাকলাম। সেই মুহূর্তে আমরা কিন্তু বুঝিনি। তো পরবর্তীকালে হয়তো দেখা যাচ্ছে 10 বছর, 15 বছর, 20 বছর পরে কিন্তু সেই কথাটা হৃদয়ের মধ্যে একদম স্পষ্ট হয়ে ধরা পড়ছে। আর যারা সেই ভাবের সেই কথার মধ্যে নিজের কথাটা আমি কিছু বুঝলাম না, আমি কিছু বুঝলাম না খোঁচাখুচি করতে থাকে, তাদের কাছে কিন্তু আমি দেখেছি তারা সেই মুহূর্তে বুদ্ধিবৃত্তিও শান্ত হয় না, বোধ অনুভবের রাজ্যে প্রবেশ করা তো তাদের কাছে সুদূর পরাহত হয়ে থাকে। তাই বলছে এই জিনিসটা বুঝবার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের কিন্তু একটু শান্ত হয়ে এগোতে হবে।